শুধু মানবিক দৃষ্টিতে তাকান, আপনার বুক কেঁপে উঠবে। আপনারা দেখুন, আজকে চিন্ময় প্রভুকে জেলে আটকে রেখেছে। আমি বিশ্বাস করি রাষ্ট্রকে যদি প্রশ্ন করা হয় কেন চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে, রাষ্ট্র তার সঠিক জবাব দিতে পারবে না। কারণ রাষ্ট্র ভয়ে আটকে রেখেছে। রাষ্ট্র জানে এক চিন্ময় প্রভু যার কোনো সংসার নেই, যার উত্তরসূরি নেই, কিন্তু তার এই দেশে কোটি কোটি প্রতিনিধি আছে, সারা দেশে কোটি কোটি ভক্ত আছে, সেই ধাক্কা রাষ্ট্র সামলাতে পারবে না। কিন্তু রাষ্ট্র যদি আটকে রাখে তাহলে কি রাষ্ট্র সামলাতে পারবে? রাষ্ট্র দিন দিন ভুল করছে, ভুল পথে ধাবিত হচ্ছে, তার জবাব রাষ্ট্র একদিন পাবে। পৃথিবীর কোন নিষ্ঠুরতার জবাব কেউ পায়নি, আজ পর্যন্ত সেটা হয়নি। যে অত্যাচার করেছে, নির্মমতা করেছে, তার উপর আরো ভয়ানক অত্যাচার নেমে এসেছে। আমি বিশ্বাস করি আজকে যারা ক্ষমতায়, যারা পূর্বের সরকার থেকে শিক্ষা নেয়নি, আমি দেখেছি যে আপনার শপথ থেকে বলেছেন, আমরা বলেছি এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা সঙ্গে আন্দোলন করেছি, কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতা এসেছে সে ওই সরকার থেকে একটি শিক্ষা নেয়নি। তার জবাব এই সরকার আরো তীব্রভাবে পাবে, যেটা শেখ হাসিনা পেয়েছে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রতিটি জবাব রাষ্ট্র পাবে। রাষ্ট্র আমাদের উপর নির্মমতা করছে। আপনি প্রতিটি গ্রামে যান, গঞ্জে যান, প্রতিটি শহরে যান, দেখবেন একটি হিন্দু ভালো নেই, একটি হিন্দু ভালো নেই। প্রত্যেকের মনে বেঁচে থাকার জন্য আকুতি, প্রত্যেকে এই দেশে বাঁচার জন্য বাঁচতে চায়। আপনি দেখুন যে এই দেশে কুশল বয়ন চক্রবর্তী দাদার মতো লোককে নির্মমভাবে মজ্জার শিশে স্বীকার করা হয়, যার মতো একজন সুশিক্ষিত লোককে তার পদোন্নতি ঠেকিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র কত নির্মমতা করেছে। আমি বলবো রাষ্ট্র। কেন আমি রাষ্ট্র বলবো? কারণ যারা সেখানে জঙ্গি গোষ্ঠী নির্মমতা করেছে, রাষ্ট্র সেটা প্রমাণ পেয়েছে মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। রাষ্ট্র যদি কঠিনভাবে সেটা স্টেপ নিত, তাহলে এই দেশে তো নির্মমতা হতো না, এত নিষ্ঠুরতা হতো না। সেটার দায় কখনো রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না, বর্তমান সরকার পারে না, অবশ্যই পারে না। এর জবাব রাষ্ট্র পাবে, নির্মম ভাবে পাবে। আমি আবারও বলতে চাই, সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশে এই নির্মমতার দিকে। পৃথিবীর সব দেশে কেউ না কেউ সংখ্যালঘু। আজকে বাংলাদেশে আমি নিজেই সংখ্যালঘু, আমি হিন্দু, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলেই এই দেশের সংখ্যাগুরু, ওই দেশের সংখ্যালঘু। তাহলে পৃথিবীর সব দেশেই সংখ্যালঘুদের বেঁচে থাকার অধিকার আছে, সুস্থ, সুন্দর এবং সাবলীল ভাবে। যেটা বাংলাদেশ দিতে ব্যর্থ হচ্ছে, এই সরকার দিতে ব্যর্থ হচ্ছে। এই সরকারের প্রতিটি নির্মমতার শিকার আমরা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই, কুশল দাস সঠিক পদোন্নতি চাই, আমাদের উপর নির্যাতনের বন্ধ চাই, আমরা ৮ দফা বাস্তবায়ন চাই, আমরা এই দেশে সঠিকভাবে বাঁচতে চাই। রাষ্ট্রকে আবারও বলছি, শুনুন, বুঝুন এবং সঠিক পথে আসুন। না, পালানোর পথ খুঁজে পাবে না। পৃথিবীর কোনো অন্যায়কারী রাজপথে বেঁচে নেই, মির্জাপুরে বেঁচে নেই। একটি হিন্দু এই দেশে রাজাকার হয়নি। ১৯৭১ সাল থেকে বাংলাদেশের সৃষ্টি, সেখানে একটি হিন্দু রাষ্ট্রবিরোধী কাজে সম্পৃক্ত হয়নি। আমি আমার মাকে যেমন ভালোবাসি, এই রাষ্ট্রকে তেমনি ভালোবাসি। তাই আমি এই রাষ্ট্রের মঙ্গল চাই, এই রাষ্ট্রে আমার অধিকার চাই। আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধু চাই আমার প্রতিটি অধিকারের সঠিক বাস্তবায়ন। আমি ভালোভাবে বাঁচতে চাই, এই দেশে প্রত্যেকটি হিন্দু যাতে ভালোভাবে বাঁচে, রাষ্ট্র যাতে সেই ব্যবস্থা নেয়, আমি সেই অনুরোধ জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি। আমি চাই দেশে প্রতিটি মানুষ ভালো থাকুক এবং আমরা ভালো থাকি। সকলে ভালো থাকবেন। নমস্কার। এ পর্যায়ে আমাদের মাঝে এসে যুক্ত হয়েছেন বাংলাদেশ হিন্দু মহাসংঘের সম্মানিত সভাপতি পুতুল ঘোষ দিদি এবং সাধারণ সম্পাদক বাদন দত্ত, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বিকাশ অধিকারী, সাধারণ সম্পাদক। উপস্থিত সকলকেই আমার নমস্কার। আজকে আমরা এই বারে বারে রাস্তায় দাঁড়াচ্ছি শুধু আমাদের উপরে নির্যাতনের কারণে। আমরা বেশিরভাগ একটি ধারাবাহিক জিনিস দেখতে পারি যে গত সরকার যেরকম রাজনৈতিক মামলা দিতেন বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে, আজকে আমাদের চিন্ময় প্রভু দাসের যে মামলাটি হচ্ছে সব মিথ্যা মামলা। মিথ্যা মামলায় শুধু আটক করেন। বিগত সরকার ঠিক তেমনি অনেক দেশের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা হয়রানি করত। তদ্রূপ বর্তমান সরকারও সেই একই ধারাবাহিকতায় আমাদের প্রভুকে আটকে রেখেছেন। একটি বিশেষ করে চিন্তা করে দেখেন, আমাদের প্রভু ছিলেন পিজান ভ্যানে আটকা, সেই মামলায়ও তিনি প্রধান আসামি হয়। কি একটা হাস্যকর! আরে বাংলাদেশে কি মানুষের বিবেক কি হেরে গেছে না চলে গেছে? মানুষ আজকে শুধু যারা বলতো আমরা সুশীল সমাজ, তব সত্য কথা বলে, কিন্তু তারা তো আজকে দেশ চালাচ্ছে। যারা কথা বলতো দেশের উন্নয়নের জন্য, তারা আজকে দেশ চালাচ্ছে। যারা নোবেল পেয়েছে তারা আজকে দেশ চালাচ্ছে, দেশ শাসন করতেছে। তাই একটা হাস্যকর মিথ্যা মামলা দিচ্ছেন। এটা কি আসলে বাস্তবতা?
আমার প্রশ্ন সাংবাদিকের কাছে যে আপনারা তো দেখছেন সেদিন চিন্ময় প্রভু দাস প্রিজন ভ্যানে আটকা ছিলেন, সেই মামলায়ও তিনি প্রধান আসামি হয়েছেন। আমরা হাসবো কি কাঁদবো তাও জানি না। আসলেই একটি স্বাধীন দেশে কখনো এইভাবে একটি দেশ, একটি জাতি বাঁচতে পারে না। তাই সনাতনীদের রাজনৈতিক প্রতিষ্ঠা ছাড়া এই দেশে বাস করা সম্ভব নাই। তাই সনাতনীদের রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা হতে চাই এবং সনাতনী জাতিদেরকে এই রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা করতে চাই। তাই বাংলাদেশ সম্মিলিত জাগরণ জোট, বাংলাদেশ সনাতন পার্টি এই বিষয়ে কাজ করতেছে। আমরা আশা করি আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই যে সরকার গঠিত হবে, সেই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। জয় শ্রীরাম। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব লিখন সরকার। নমস্কার। উপস্থিত সংগ্রামী জনতা, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, বাংলাদেশের 3 কোটি মাইনরিটি জনতা আজকে ভালো নেই। 5 আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক একটি নতুন ও সাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? সেই ফ্যাসিস্ট সরকারের পরিবাহী হয়ে উন্নত কৌশলে পরিণত হয়েছে। আজকে আমাদের মন্দির ভাঙা হচ্ছে, আমাদের নিরীহ ভাই বোনের উপর হামলা করা হচ্ছে। আমরা যদি খিলকাতের মন্দিরটির উদাহরণ টানি, আমাদেরকে কি বলা হয়েছে? অবৈধ স্থাপনা। তাহলে আমাদের দেবত্বর সম্পত্তি প্রত্যাবর্তন করুন। বাংলাদেশে কত হাজার একর দেবত্বর সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি আমাদেরকে প্রত্যাবর্তন করুন। 1971 সালে যারা ভারতে গিয়েছিল, আপনি তাদের সম্পত্তিগুলোকে শত্রুর সম্পত্তি ঘোষণা করেছেন। আজকে আপনি এই সেই শত্রুর দেশে অবস্থান করতেছেন। যারা রাজাকার ছিল, যারা আলবদর ছিল, যারা দেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরেছে, তাদের সম্পত্তিকে আপনি শত্রুর সম্পত্তি ঘোষণা করেন নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, এই শেখ হাসিনা সরকারের কালো আইনগুলোকে বিলুপ্ত ঘোষণা করুন এবং হিন্দুদের দেবত্বর সম্পত্তি সাধু সন্তের কাছে প্রত্যাবর্তন করুন এবং যে সমস্ত সম্পত্তিগুলো অবৈধভাবে শেখ হাসিনা সরকার দখল করে রেখেছে সেগুলোকে প্রত্যাবর্তন করুন। আজকে আমাদেরকে বলা হয় আমরা দেশদ্রোহী। আরে যে জাতির ধর্মগ্রন্থ শিক্ষা দেয় সর্বে ভবন্তু সুখিনঃ, যে ধর্মগ্রন্থ শিক্ষা দেয় সমগ্র বিশ্ব আমার পরিবার, যে ধর্মগ্রন্থ শিক্ষা দেয় জননী জন্মভূমি স্বর্গীয় গরিয়সী, জননী স্বর্গের জন্মভূমি স্বর্গের থেকে মহান। আজকে সেই ধর্মের সাধু সন্তকে আপনারা দেশদ্রোহী ট্যাগে জেলে আটকে রেখেছেন। আর কোনো উপায় আপনারা পাননি। মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, সরকার যখন পথভ্রষ্ট হয়ে যায়, তখন তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তারা কুল কিনারা ঠিকে পায় না। আমি বিনয়ের সাথে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করতে চাই, আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আপনাদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছি, এবং বলছি যে এই হিন্দু নির্যাতনগুলোর বিচার করুন, যাতে বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা পায়। আজকে আপনি বলেছিলেন বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান, কিন্তু আজকে কি দেখতে হচ্ছে? হামলা হচ্ছে সংখ্যালঘুর মন্দির, হামলা হচ্ছে সংখ্যালঘুর বাড়ি। কোন তো সংখ্যাগুরুর ধর্মালয়, প্রার্থনালয় তো আক্রমণ হচ্ছে না, সমস্ত আক্রমণ শুধু সংখ্যালঘুকে কেন্দ্র করেই। আজকে এই 9 মাসে 2500-এর উপরে সংখ্যালঘু আক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের বিচারের কোঠা শূন্য। আমি বেশি কথা বলতে চাই না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বসুন, আমাদের চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আলোচনা করুন, বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি রক্ষা করুন, আমাদের প্রাণের আর্তবাণী আলোচনা করুন এবং এগুলো বাস্তবায়ন করে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান।
আজকে আমরা খন্ড খন্ড আন্দোলন করছি, কিন্তু এই খন্ড খন্ড আন্দোলনে আবার বৃহৎ আন্দোলনের রূপ নেবে, তখন আপনারা বাধ্য হবেন আমাদের দফাগুলোকে মানতে। আমি বেশি কথা বলতে চাই না, ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের এই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশ সনাতন পার্টির ফতুল্লা শাখার সভাপতি রাহুল দাস কথা বলবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের এই মানববন্ধনের আমাদের যে 8 দফা দাবি এবং চট্টগ্রাম সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক ও কুমিল্লার সেই নারীর যে ধর্ষণ, তার হয়ে আজ আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের সেই 8 দফা দাবি আজও বাস্তবিত হয়নি, এবং কি আমাদের সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে আজও সেই মিথ্যা মামলায় সেই কারাবন্দী করে রাখা হয়েছে, তার আজও কোনো মুক্তি মিলেনি আমাদের এই দেশে। এবং আমরা সকলেই বলতে চাই যে আমাদের এই 8 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করুন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে অতি শীঘ্রই মুক্তি দান করুন। এবং কি আমরা দেখেছি খিলক্ষেতের সেই মন্দির ভাঙা হয়েছে এবং কুমিল্লায় সেই নারীকে ধর্ষণ করা হয়েছে, তার সেই কোনো সুষ্ঠু বিচার এই দেশে আমাদের মিলেনি। আমরা চাই তাদের এই তদন্ত করে সেই সুষ্ঠু বিচার আমাদের দেশে করুক। এবং আমাদের এই বাংলাদেশ সরকার আজও আমাদের হিন্দুদের হয়ে কোনো কথা বলেনি। আমরা চাই এই দেশকে যেন রাষ্ট্রের হয়ে যেন সরকার এবং আমাদের হিন্দুদের হয়ে যেন সরকার আমাদের হয়ে কথা বলে। এইটুকুই বক্তব্য রাখছি আপনাদের মাঝে। ধন্যবাদ সকলকে। সকলকে আপনারা যারা বক্তব্য দিবেন তারা আমাদের আজকের এই মানববন্ধনের সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট সুমন কুমার রায় দাদার কাছে দয়া করে জানাবেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সৌরভ গাঙ্গুলি সকাল। নমস্কার সকল সনাতনীদেরকে। আজকে আমরা জানেন এই জায়গায় এসে হাজির হয়েছি আমাদের যে 8 দফা এবং চিন্ময় কৃষ্ণ প্রভু মুক্তির ব্যাপারে, এবং আমাদের সর্বশ্রদ্ধেয় শ্রী কুশল চন্দ্র চক্রবর্তী স্যারের উপর যে মব ভায়োলেন্স সৃষ্টি হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এখানে হাজির হয়েছি। আপনারা জানেন গত 330 দিনে বাংলাদেশে 2500-এরও বেশি ঘরবাড়ি ভাঙচুর, মব ভায়োলেন্স, ধর্ষণ, খুন, আজাদ এগুলো তৈরি হয়েছে। এগুলোকে এই সরকার দেখে না। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশে ট্যাক্স প্রদান করি, আমরা এই দেশে সবকিছু যেহেতু মেনেই চলি, তাহলে আমাদের বিরুদ্ধেই কেন বারবার এই খড়গ নেমে আসবে? আমরা সনাতনীরা কি এই বাংলাদেশে রোহিঙ্গা হিসেবে জন্মগ্রহণ করেছি? মুক্তিযুদ্ধে কি আমাদের কোনো অবদান নাই? আমরা তো এই বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব দেশে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবাস করতে চাই। আমরা আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে সব সময় কাঁধে কাঁধ মিলে চলতে চাই। তাহলে আপনারা কেন বারবার আমাদের সাথে এরকম ঝামেলাগুলো সৃষ্টি করেন? আপনারা জানেন হিন্দুরা সবসময় শান্তিপ্রিয় লোক। এই শান্তিপ্রিয় লোক বলেই আপনারা আমাদেরকে বারবার নানাভাবে হেনস্থা করবেন, কর্মক্ষেত্রে হেনস্থা করবেন। আমাদের হিন্দুদেরকে বেছে বেছে সরকারি চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে। আমাদের কোন একজন প্রধান শিক্ষক বা যে কোনো শিক্ষকের কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও শুধুমাত্র সনাতনী হওয়ার কারণে আমাদেরকে কেন বারে বারে এই বলির পাঠা করা হবে? রাজনীতি তো বাংলাদেশের রাজনীতিতে সকল শ্রেণী এবং পেশার মানুষের রাজনীতি যুক্ত থাকে, কিন্তু সরকার পরিবর্তন বা কোনো পট পরিবর্তনের পরে শুধুমাত্র আমরা দেখছি হিন্দুদের উপরেই বেশি নির্যাতনের শিকার করা হয়। বলা হয় এই হিন্দুরা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কিন্তু বিষয়টা তা না। আপনি যদি বারবার একটা সম্প্রদায়কে বারবার আপনি যদি হিন্দুদেরকে বারবার আপনারা অত্যাচার নিপীড়ন চালু রাখেন, তাহলে আমরা সনাতনীরা যাবো কোথায়? আমরা আপনাদের ভাই, আপনারা আমাদেরকে বোঝার চেষ্টা করুন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা একসাথে কাঁধ মিলিয়ে শুধরে নেব, কিন্তু আপনারা অত্যাচার, অন্যায়, অবিচার করে আমাদেরকে আপনাদের যে তৈরিকৃত আইন আমাদের উপর চাপিয়ে দেবেন, তা কিন্তু কখনো আমরা মেনে নেব না। আপনারা জানেন দিন দুপুরে প্রশাসনের সহযোগিতায় আমাদের খিলক্ষেত যে মন্দিরটি ভেঙে দেওয়া হলো, এটা কেমন সংস্কৃতি এবং কেমন কালচারের তৈরি করলো তা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে আপনারা